সন্ধ্যা বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো, আমিও ভালো আছি। প্রচন্ড গরম, তার মধ্যে চলছে চারিদিকে গরম গরম ভাব। আজকে আমরা সন্দীপের সন্দীপের যে কেস কামারি হচ্ছে সেসব নিয়ে যে নানান জায়গায় নানান রকম আলোচনা হচ্ছে, সেই আলোচনার পরিপ্রেক্ষিতে আমাদেরও কিছু কথা আসছে। রানাঘাটে সন্দীপ সেদিন গেছিল, সন্দীপ গেছিল কেস করতে, কেস লড়তে। সেদিন কিসের কেস ছিল এবং কেন সেদিন টিন গেল না, তার কোনো সদুত্তর কিন্তু টিন দেয়নি। সে এমনভাবে কথাগুলো বলেছে, মনে হচ্ছে যেন তার কত না একটা মানে ইয়ের ব্যাপার, অহংকার, যে তার এমন সোর্স আছে, তার কেস না করেও মানে কোর্টে না গিয়েও তার সব কিছু হয়ে যাচ্ছে। এটা ক্রেডিটের কিছু নয়। এই যে কোনো কেসে আসামি পক্ষ টাইম নিতেই পারে। একটা পিটিশন দিয়ে দিল, আমি অসুস্থ, আমি আজকে হাজির থাকতে পারবো না, বাদী পক্ষ আসবে কিন্তু আসামি পক্ষ নাও আসতে পারে। একটা পিটিশন করে দিল, আমার পেপারস রেডি নেই, আমি আজকে হিয়ারিংয়ে যেতে পারবো না, অবশ্যই মহামান্য আদালত তাকে সুযোগ দেবে। এটা নিয়ে এক্সট্রা কোনো ক্রেডিট কেউ দেখাতে পারবে না। যখন ডিভোর্সের কেসে সন্দীপকে নোটিশ না পাঠিয়ে গোপনে টিন তার উকিলের মাধ্যমে চেষ্টা করেছিল যাতে নোটিশটাকে চেপে দিয়ে এবং একতরফা ডিভোর্স নেওয়ার চেষ্টা করেছিল, যেটা কোনোদিনই সম্ভব নয়। কোনো আইনে সেটা হবে না, কোনো উকিলই সেটা করাতে পারবে না। দুপক্ষের মুভমেন্ট না হলে কখনোই ডিভোর্স কোর্ট নিষ্পত্তি হয় না। সাক্ষী হবে, সাক্ষীর পরে তারপরে রায় বেরোবে। আগে মেয়ের সাক্ষী হবে, তারপরে ছেলের সাক্ষী হবে, তারপরে রায় বেরোবে। অনেক মানে সুদূর প্রসারী একটা প্রসেস। মিউচুয়াল ডিভোর্স হলেও প্রায় 8 মাস লাগে, 6 থেকে 8 মাস, কখনো বছর হয়ে যায়। সেখানে যখন মিউচুয়াল না হয়ে এমনি ডিভোর্স চাইছে এবং ডিভোর্সে চাইছে মেয়ের পক্ষ থেকে, সেখানে যদি আসামি পক্ষের, যেহেতু আমাদের সন্দীপ সেখানে আসামি পক্ষ, সে যদি এটাকে দীর্ঘায়িত করতে পারে, টাইম নিতে পারে। আর অমনি একটা নোটিশ চেপে দিয়ে একতরফা ডিভোর্স নিয়ে নেবে, ভারতবর্ষের আইন কিন্তু এতটা খেলো নয়, মানুষকে ভুল বুঝালে কেউ বুঝবে না। তারপরে টিন যখন বুঝে গেছে যে ডিভোর্সের নোটিশে সে তেমন একটা সুবিধা, ডিভোর্সের কেসে তেমন একটা সুবিধা করতে পারবে না, সে কী করলো, ফটাফট ছেলেকে নেওয়ার জন্য একটা বাহানা শুরু করলো। এবং সে দেখাতে চাইলো সে ভালো হয়ে গেছে, কারণ যতই অন্যায় করুক, যাই করুক, গঙ্গা জলে ডুব দিয়ে সে কিন্তু সতীত্ব দেখালো। কারণ সে এখন ছেলে ছাড়া নাকি আর কিছু চাইছে না। সে পরকীয়ার যার সঙ্গে ঘর ছাড়লো, যার জন্য সম্মান হারালো, মানে সে বলে না, জাত কুল মান সব নষ্ট করে শেষে এসে বলে আমি তোমাকে চাই না, আমার ছেলেকে চাই। কারণ প্রথমে কেন ছেলে নিয়ে আসেনি, ছেলে ওই ইচ্ছা করে আনেনি। কিছু কথা বলা হচ্ছে যে থানায় নাকি রাত 3টে অবধি বসেছিল ছেলে নেওয়ার জন্য। না, থানায় বসে থানার অফিসারকে দিয়ে সন্দীপকে ভয় দেখানোর জন্য ফোন করেছিল। সন্দীপ তখন দিশা পিশা না পেয়ে নিজেকে আড়াল করেছিল এবং যখন বলেছিল থানা থেকে যে পরের দিনই আপনারা ছেলেকে নিয়ে আসুন, পরের দিন সকালে কিন্তু পাল্টু পিসকে দিয়ে ছেলেকে থানায় পাঠানোর ব্যবস্থা হচ্ছিল। তার আগে সন্দীপ ফোন করেছিল যে আপনারা ছেলে নিয়ে যেতে বলেছেন, আমরা তো ছেলে নিয়ে যাচ্ছি। বলছে না, এখন আসবেন না, আমি আগে ফোন করি, তারা কি বলে আমি শুনে নিই, তারপরে আপনারা আসবেন। তারপরে অফিসার ফোন করেছিল, ফোন করার পরে ওদিক দিয়ে খবর এসেছে, না আমরা এখন আপাতত আমাদের সময় নেই, আমরা আনতে যেতে পারছি না, আমরা পরে আপনাদের বলবো। এবং সেই অফিসার কিন্তু সন্দীপকে এই কথাই বলেছে, এখন তাদের সময় নেই ছেলেকে নিতে আসার, অথচ তারা কিন্তু কৃষ্ণগড়েই বসেছিল। সেই জন্য আমরা যখন পরে আবার ওরা বলবে তখন কিন্তু আপনাদের ছেলেকে আনতে বলবো। তাহলে সন্দীপ ছেলে নিয়ে যায়নি কে বলেছে? আর সন্দীপ এলাকার বাইরে যায়নি, ওই এলাকায় সেদিন রাতে ছিল, একটু স্থান পরিবর্তন করেছিল। পরের দিন যার জন্য ছেলেকে নিয়ে যেতে তার কোনো অসুবিধা হয়নি, কিন্তু তারা অফিসার বারণ করার জন্য সন্দীপ কিন্তু আর ছেলেকে নিয়ে যায়নি। আজকে এই ঘুম থেকে উঠে আমার নাতনির একটা ভিডিও দেখলাম, সে সিদ্ধান্ত নিয়েছে টিনকে ভেতর থেকে সাপোর্ট করবে না, মানে ভিডিওর বাইরে গিয়ে যে কথাগুলো বলতো সেগুলো বলবে না, এখন যা করবে ভিডিও করবে। এত দেরিতে এই বোধোদয় হলো। এই বোধোদয়টা যদি আরও 6 মাস আগে আসতো তাহলে এক্সট্রা করে 2টো নোটিশ তোর ঘরে ঢুকতো না, ভিডিও করলে কারোর ক্ষমতা নেই তাকে কোনোভাবে ফাঁসায়, কিন্তু এমন কোনো কাজ করতে নেই যেটার ওপরে ভিত্তি করে নিজের ক্ষতি হবে। কেন? আমি এসেছি এখানে ইনকাম করতে, আমি ইনকাম করব, ভিডিওর মধ্যে এমনভাবে ঢুকে যাব না যে সামনে যাকে নিয়ে বলছি তাকে পার্সোনাল শত্রু মনে করে তাকে যা খুশি তাই বলবো।
ভিডিও টু ভিডিও উত্তর দিলে কোনো অসুবিধা হয় না। অনেক আগে বলেছি যে নিজেকে পরিবর্তন কর। কণিকার সময় থেকে বলে এসেছি, নিজেকে পরিবর্তন কর, যেটুকু ভিডিওর মধ্যে দেখছিস সেটুকু বল। আজকে টিন তোকে সব কিছু জানায় না, সেটা আমরা বুঝতে পারি। টিন তোকে সব কিছু জানায় না, কারণ সেটার কারণ হচ্ছে তুই নিজে। কারণ তুই যে বিশ্বাসঘাতকতা মন্দিরের সঙ্গে করেছিস সেটা কিন্তু টিনের মাথায় আছে। আর একটা সময় মন্দিরের সঙ্গে টিনের কিন্তু ভালো সম্পর্ক ছিল। হয়তো এই পরকীয়ার জন্যে আর নিজেও পরকীয়ায় জড়ানোর জন্য দুজনের থেকে দূরে সরে গেছে। আজকে তোর এত পরে মনে হলো যে ব্যক্তিগতভাবে জড়িয়ে আমি যাবো না, তোর সংসার আছে। আজকে দেখ, শ্বশুর বাড়িতে তুই অত্যাচারিত কি না আমি জানি না, তুই বলিস যেটা শুনি, তোর শ্বশুর শাশুড়ি একটা জায়গায় স্ট্যান্ড পয়েন্টে ঠিক আছে যে তোর এই 72ই কাজগুলো মেনে নেয় না। তারা কোনো শ্বশুর শাশুড়ি মেনে নেবে না। আমাদের শ্বশুর শাশুড়ি আমাদের বাড়িতে থাকলেও কিন্তু মেনে নিত না। আজকে তুই যেটা করিস, তুই যেভাবে ভিডিওতে মানুষকে আক্রমণ করিস, নিজের ভিডিওগুলো একবার দেখিস, নিজেকে পরিবর্তন কর। পরিবর্তনের নামে আবার দ্বিতীয়বার কাউকে এইভাবে টুটি চেপে ধরে আক্রমণ করিস না, এইটুকু তোর বলার। তাছাড়া তোকে বলার বিষয় আজকে আমার তেমন কিছু নেই। আজকে তুই যে সিদ্ধান্ত নিয়েছিস সেই সিদ্ধান্তে যদি অটুট থাকতে পারিস তাহলে ভালো। তবুও বড্ড দেরি করে ফেলেছিস, অনেকটা দেরি করে ফেলেছিস। দেরি হলেও তোর যে বোধোদয় হয়েছে, এটাই যদি তুই স্টিক থাকতে পারিস, আশা করি তোর ভালো থেকে খারাপ কিছু হবে না। আর একটা চেয়ার চেয়েছিস আমার কাছে, ওরকম কেন দেবো আমি তোকে ওই চেয়ার? তোকে খাটে বসে ভিডিও করিস কেন বলেছে জানিস? আমিও তো খাটে বসে, এখন নিচে বসে করছিস, সেটা কোনো কথা না। তুই যে বললি না গরমের কথা বলেছিস, সন্দীপ এসি ঘরে ছাড়া থাকতে পারে না, অভ্যাস। যে সময়টা এসি ছিল না, সন্দীপ কি তখন বলেছে এসি ছাড়া থাকতে কষ্ট হয় না? আজকে তুই কিনে দেখ না এসি, তখন তোরও মনে হবে যে পাখা চালিয়ে ভিডিও না করে ঘরটাকে ঠান্ডা করে এসি দিয়ে তারপরে আমরা ভিডিও করি। আমি কিনেছি তো আমি বুঝছি। মানুষ হচ্ছে সব থেকে আরামপ্রিয় একটা মানে ভগবানের সৃষ্টি, যেখানে আরাম মানুষ কিন্তু সেটাই পছন্দ করে। মানুষ কেন, জীবজন্তু সবাই যেখানে একটু আরাম সেখানে তারা নিজেদের অবস্থান ঠিক করে নেয়। আজকে তুই যদি এসি কিনিস না, তোরও ওইটা মনে হবে। এসি থেকে বাইরে আসলে ভক করে একটা আগুনের গোলা মুখে এসে থমকে দাঁড়ায়। সন্দীপ অন্তত 2 বছর তো এসির হাওয়া খাচ্ছে, তাহলে সেটা স্বাভাবিক বলা। আর বাইরে যে গরম, এই গরমে যারা বেরোয় তারা জানে। তুই ওই জন্যই তোকে বলেছি, তুই তো ঘরে বসে খাটে বসে ভিডিও করিস, গরমে যে কী কষ্ট হয় সেটা জানা যায় না। তুই খাটে কেন, তুই ওই ঘরের চালে উঠে ভিডিও কর, আমার আপত্তি নেই। কিন্তু আমি ওই জন্য বলেছি যে যারা ঘরে বসে, বিশেষ করে তুই ঘরে বসে ভিডিও করিস তো তুই বুঝিস না বাইরের পরিবেশটা কেমন। উপরে দোতলা ঘর, একতলায় আছিস, এসি লাগে না, এমনি ঠান্ডা হয়। ওই যে ভাড়া ঘরে যাবি বলছিস না, একবার গিয়ে দেখ কেমন কষ্ট নিজের বাড়ি থাকা আর ভাড়া বাড়ি থাকা। আর ওই জন্যে তোকে খাটে বসার কথা বলেছি। তুই খাটে কেন, তুই যেখানে খুশি বসে ভিডিও কর, একটা জায়গায় তো বসতে হবে। তার জন্য আমি তোকে চেয়ার দেবো কেন? চেয়ার কিনে নে, অনেক পয়সা ইনকাম করিস তোর চ্যানেল থেকে, প্লাস কিউআর কোড দিয়েও তো অনেক টাকা তুলেছিস, সেটা দিয়ে একটা এসি কিনে নে না, কোনো অসুবিধা নেই। এসি বলছি, একটা চেয়ার কিনে নে। আমার কাছে দাবি করিস কেন? যদি ভালো সম্পর্কও থাকতো তাও তোকে আমি একটা এই ঘোড়া চেয়ার আমি দিতাম না। এইসব আরামের জিনিস না নিজের অর্জন থেকে করে নিতে হয়। কেউ কাউকে এই আরামের জিনিসগুলো উপহার হিসাবে দেয় না, যত ভালো সম্পর্ক থাক। আমি ইনকাম করতে এসেছি, আমি ইনকাম করে তোমাকে আমি হুইল চেয়ার দেবো? হুইল চেয়ার না, ওটাকে কী বলে, ওই ঘোরে জানিও না ওর নাম কি। আমি প্রথমে একবার ভেবেছিলাম কিনবো, ধর ফালতু। দেখ, তোকে এই কথা শুনে তোর ভিউয়ার্সরা যদি তোকে কেউ গিফট করে, আমি তোকে ওই আশা করে থাকিস না যে তোকে আমি ঘর ভাড়া দেবো, তোকে আমি ওই ঘোড়া চেয়ার দেবো। যাক, আমার নাতনিকে এই পর্যন্তই বললাম, ওর বোধোদয় হয়েছে তার জন্য। আর টিনকে সে আর ভিডিও করবে, দেখা যাক কতদিন করে। তুইও না প্রথমে এই ইউটিউবে এসে কন্ট্রোভার্সির মাধ্যমে গোপন কথা বলতে শুরু করেছিলি। প্রথমে তুই এই গোপন সূত্রের খবর এখন হয়েছে ওপেন সূত্রের খবর। আমরাও অনেক গোপন কথা জানি, শুনেছি, কিন্তু কখনো ওইভাবে অ্যাপ্লাই করিনি যেটা ভিডিওতে দেখা যায়নি, সেটা কখনো অ্যাপ্লাই করিনি। আজকে শুনলাম সীমার বিরুদ্ধে যে কথাটা বলেছে, যে সীমা নাকি বলেছে যে টিন যদি আদালতে আসে তাহলে তাকে আটকে রাখা হবে, তাকে যেতে দেয়া হবে না। তার মানে কি টিন চাইছে টিনকে আর সন্দীপকে মিলনের কথা কি আমাদের সীমা মনে মনে চাইছে? একদমই না।
আমি সীমার ভিডিওটি ভালো করে দেখলাম। সে বলেছে যে আজকের ডেটে টিন কেন রানাঘাটে এলো না। প্রথম আগের কেসে সন্দীপকে যখন ডাকা হয়েছিল, সন্দীপ কিন্তু নির্দ্বিধায় নির্ভয়ে চলে গেছিল বসিরহাট কোর্টে। আর যখন টিনকে রানাঘাট কোর্টে ডাকা হলো, কেন টিন এলো না? কারণ ফোকলা আটকে দিয়েছে। এটাই বলেছে সীমা, এটাই বলতে চেয়েছে যে ফোকলার রানাঘাটে ফোবিয়া আছে। বসিরহাট কোর্টে আশেপাশে কিন্তু ফোকলা থাকতে পারবে, রানাঘাটে আসার সাহসও নেই, ওর আশেপাশে থাকার সাহস নেই ওর। আর সেই সময় যদি সন্দীপকে দেখে টিন দুর্বল হয়ে যায়, টিন যদি দুর্বল হয়ে যায় ফোকলা কষ্ট পাবে। সেই জন্য ফোকলা রানাঘাটে টিনকে আসতে দিতে পারেনি, আটকে দিয়েছে। কদিন আটকাবে? কদিন আটকাবে? হতেও পারে ফোকলার কাছে হচ্ছে টিনের রিমোট কন্ট্রোল। ফোকলা যদি না চায় টিন সেই কাজ করতে পারে না। কিন্তু আজকে এর পরের একটা ডেট, দুটো ডেট, তিনটে ডেট, তারপরে তাকে হাজিরা দিতেই হবে। আর কেস ট্রান্সফারের ব্যাপারে তেমন কিছু সীমা বলেনি, তেমন কিছু বলেনি। আর ট্রান্সফার যদি করে নেয় বসিরহাটে, করে নিতেই পারে। আদালত যদি ওকে, মহামান্য বিচারপতি যদি ওকে ট্রান্সফারের করার নির্দেশ দেয়, অবশ্যই যাবে, কোনো অসুবিধা নেই। তবে সন্দীপের কোনো ভয় নেই, সন্দীপ যে কোনো জায়গায় যেতে পারে। লোকালে থাকলে তার সুবিধা, তার সুবিধা, যাতায়াতের সুবিধা, এইটুকুই। কখনোই সীমা বলেনি যে টিন আর সন্দীপ এক হয়ে যাক। কারণ সন্দীপ মন থেকে মেনে নেবে না। ও যখন আসতে বলেছিল তখন কিন্তু আসলে সন্দীপ মেনে নিত। কিন্তু এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে, কোনো পুরুষের পক্ষেই এটা মেনে নেওয়া সম্ভব নয়। আজকে যদি কিষাণু থাকতো তার কাছে, এই জায়গাটাই তো ভুল করেছে টিন। ভুল না, ও নিজের থেকেই কিন্তু এই জায়গাটাই ক্রিয়েট করেছে যে ও একলা বেরোবে। ও মনে মনে সিদ্ধান্ত নিয়েছে। কারণ একটা সন্তান নিয়ে গেলে ও যেভাবে বেড়াচ্ছে, ও যেভাবে ঘুরছে, ওইভাবে পারা যায় না। তার একটা ভবিষ্যৎ আছে, তাকে সময় দিতে হবে, তাকে পড়াশোনার দিকে রাখতে হবে। এসব কাজ কিন্তু টিন পারবে না। কারণ সে ফোকলাকে খুশি করবে নাকি সন্তানকে দেখভাল করবে? আর ফোকলা সেটা মেনে নেবে কেন? ফোকলা সেটা কখনোই মেনে নেবে না। ওই জন্যই সে পাবন্দি দিয়েছে যে ছেলেকে আনা যাবে না। এই জন্যেই ফোকলা আসতে দেয়নি রানাঘাট। মোদ্দা কথা এইটুকু। কখনো সীমা বলেনি যে সন্দীপ আর টিন এক হয়ে যাক। অনেকে কমেন্ট বক্সে এসে বলছে যে দিদিভাই কি আন্টি দেখো তো ওদের এক করা যায় কি না। সেই রাস্তা কিন্তু আর নেই। সেই রাস্তা অনেক আগে নষ্ট করে দিয়েছে ও নিজেই। এবং ও আমার নাতনিকে দিয়ে অনেক রকমভাবে এমনভাবে তৈরি করে দিয়েছে যে সন্দীপের পক্ষে এখন আর ওই উগরানো জিনিস গেলা সম্ভব নয়। আর সবাই সোমনাথ নয়, সোমনাথের পরিবার নয়, এই কথাটা মাথায় রাখতে হবে। এবার কোর্টে কি প্রশ্ন জিজ্ঞেস করা হবে সেটা নিয়ে যেভাবে চর্চা হচ্ছে, সেই চর্চা একদম কি বলবো, ফালতু কথা। কোর্টে কিভাবে চর্চা হয় শুধু সিনেমায় যাত্রা যারা দেখেছে তারাই যদি ভাবে যে এইভাবে কোর্টে চর্চা হয়, তাহলে কিন্তু তাদের ধারণা একদম ভুল ধারণা। কারণ জাজ যে বসে আছে বিচারকের আসনে, সে কিন্তু এত সময় দেবে না। তার মুখের কথার থেকে পেপারস হচ্ছে আসল জিনিস। আর উকিল কি প্রশ্ন করবে কখনোই আগে থেকে কেউ বলতে পারে না। কোন উকিল কোন আসামিকে কিভাবে জেরা করবে, কোন প্রশ্নগুলো করবে। একটা ডিভোর্স কেসের প্রশ্ন একরকম হবে, পরবর্তী ডিভোর্স কেসের প্রশ্ন আরেক রকম হয়ে যেতে পারে। প্রথম হচ্ছে কিভাবে কেস সাজিয়েছে তার উপরে প্রশ্ন নির্ভর করে। আমি কখনোই, আমাকে যদি জজ জিজ্ঞেস করে যে প্রশ্নগুলো, পরবর্তী অন্য একটা কেসে তাকে সেই কথাই জিজ্ঞেস করবে, সেটা কিন্তু নয়। আমরা যখন দেখেছি পরীক্ষা হয়, এই যে চাকরির পরীক্ষাগুলো, একই ঘরে একরকম প্রশ্ন আসে না। কারণ নকল হইতে সাবধান। এই যে প্রশ্ন আউট হয়ে গিয়ে সেই প্রশ্নের বাইরে থেকে উত্তর আসা, আগে থেকে প্রশ্ন আউট হয়ে যায়, এই সব ব্যাপারগুলো না আস্তে আস্তে সবাই জেনে গেছে। সেই জন্য কি হয়, একই ঘরের মধ্যে যদি 10টা প্রশ্ন থাকে, যদি একসঙ্গে 20 জন পরীক্ষা দেয়, তা কারোর সঙ্গে কারোর মিল খুব কম থাকবে। হয়তো 1 নম্বরে যে প্রশ্ন, যে 19 নম্বরে বসে আছে তার 1 হতে পারে, কিন্তু 1-এর পরে 2-এ তার প্রশ্নের মিল থাকবে না। আবার 3-এর যে প্রশ্ন তার সঙ্গে 4-এর মিল থাকবে না, 3-এর প্রশ্নের সঙ্গে হয়তো 17-র মিল থাকতে পারে। এইভাবে কিন্তু এখন পরীক্ষার ইন্টারভিউগুলো হয়। অবশ্য ক্লাসে পড়াশোনার একই রকম প্রশ্ন থাকে ছাত্রদের ক্ষেত্রে, তা কোর্টে যে সবাইকে একই রকম প্রশ্ন করবে সে জানা সম্ভব নয়। সীমা তার ভেতর থেকে কিছু প্রশ্ন টিনের উদ্দেশ্যে বলেছে, সেই প্রশ্নগুলোই যে উকিল জিজ্ঞেস করবে এমন কিন্তু নয়। আমি ধরে নিলাম ওই প্রশ্নগুলো
সীমার প্রশ্নগুলো তৈরি হয়ে গেল, সীমা তো ভুল ইনফরমেশনও দিতে পারে। দেখা গেল আমি টুকলি করে নিয়ে গেলাম, ভেতরে গিয়ে দেখলাম সেই প্রশ্নই আসেনি, তাহলে যে টুকলি দিয়েছে সে ভুল দিয়েছে, ইচ্ছা করেই হয়তো ভুল দিয়েছে। এটাই হচ্ছে কথা। ইউটিউবে বসে যেভাবে আইন বিষয়ে সবাই কথাবার্তা বলে, তার সাথে করে আমার নাতনিও, সে দুটো একটা কেসকে ভেবেছে আমি সব কিছু বুঝে গেছি, সব কিছু বুঝে গেছি। না, অত সস্তা না, অত সস্তা না। কারণ আইনের বিষয়টা ঘাটাঘাটি আমিও অনেকটা করেছি, অনেক দিন ধরে। এই যেহেতু রাজনৈতিক একটা ক্ষেত্র ছিল আমার, সেখানে এই থানা পুলিশ এগুলো কিন্তু জানতে হয়। সেই হিসেবেই আমি যে বলছি যে আমরা বাইরে যেগুলো দেখি যে কোর্টের ভিতরে এই হয়, কোর্টের ভিতরে এরকম সাক্ষী হয়, একদম ভুল কথা, ভুল কথা। সেরকম হয় না। কোর্টের একমাত্র এভিডেন্স হচ্ছে পেপারস। মুখের কথা কখনোই সব সময় খাটবে না যে তোমাকে, আর একটা কেস যে বিষয়ের ওপর হবে সেই বিষয়টাকে এড়িয়ে তুমি অন্য বিষয় আনতে পারবা না। তুমি যা একবার বলে দিয়েছো লিখিতভাবে, তোমার জবানবন্দি যেটা লিখিত আকারে পেশ করেছে, তার বাইরে একটুও তুমি যেতে পারবা না। ওর ভেতরে থেকেই তোমাকে তোমার বক্তব্য রাখতে হবে সাক্ষীর দিন। সাক্ষীর দিন যদি কোর্ট তোমার মৌখিক সাক্ষী নিতে রাজি হয়, এই ডিভোর্সের ব্যাপারে বললাম, অন্য কিছু ব্যাপারে নয়। যাই হোক, আজকে আমরা যেটা দেখেছি যে টিনের একটা শক্ত সাপোর্ট হয়তো টিনের পাশ থেকে সরে যাচ্ছে, তাতে অবশ্য টিনের এমন কিছু যায় আসে না। কারণ যে ভাবে নিজেকে আমি টিনের একটা শক্ত সাপোর্ট, টিন কিন্তু সেটা তাকে ভাবে না। নাতনি তোর কথা বলছি, তোকে টিন কিন্তু শক্ত সাপোর্টার ভাবে না। তুই নিজেকে ওর অভিভাবকের জায়গায় বসিয়েছিস, তোকে কিন্তু সেই মর্যাদা কিংবা সেই জায়গাটা দেয়নি। কারণ মাঝখানে ফোকলা আছে, ফোকলা তোকে পছন্দ করে না, তুইও ফোকলাকে পছন্দ করিস না। কারণ তুই নিজে বলেছিস ফোকলা নাকি তোকে একটা নোংরা প্রস্তাব দিয়েছিল। জানি না সে প্রস্তাব কি, তুই বলিসনি, আমার জানারও দরকার নেই। এবং তুই নিজে বলেছিস যে আমাকে বললেই হলো, আমি প্রথমেই আটকে দিয়েছি। তাহলে তুই কি আটকালি? কিছু নিশ্চয়ই তোকে বলেছিল, সেটাই তুই আটকেছিস। কিছু নিশ্চয়ই তোকে বলেছিল, সেটাই তুই আটকেছিস। যাই হোক, ফোকলা তোকে পছন্দ করে না, তুই ফোকলাকে পছন্দ করিস না, এটাই হচ্ছে শেষ কথা। আর টিনের থেকে তোর দূরত্ব বাড়ার একটাই কারণ, টিনের থেকে তোর দূরত্ব বাড়ার একটাই কারণ ফোকলা। আর আজকে তুই বললি যে টিনের ভিডিও টু ভিডিও করবি, তুই পারবি না। তুই আবার না দেখা জিনিসগুলোকে তুই টেনে টেনে আনবি। তোর চারিত্রিক বৈশিষ্ট্য হলো না দেখা জিনিসগুলো, এই না দেখা জিনিসগুলো বেশি করে করেছিস। আমরা দেখেছি সন্দীপকে বারবার চুল্লুখোর বলে চিৎকার করে গলা ফাটিয়েছিস, 10 টাকার চুল্লুখোর। তোকে কে বলেছিল? টিন বলেছিল। টিন যে সত্যি বলেছে এটা তুই ভাবলে কি করে? তুই তো দেখিসনি খেতে, তুই দেখিসনি। আজকে তুই না দেখা জিনিসগুলো বলিস বলে, তুই যাকে সাপোর্ট করে ভিডিও করিস তাদের না দেখা জিনিসগুলো সবাই বলে, তাদের না দেখা জিনিসগুলো সবাই বলে। আজকে টিনের ঠাকুমার নাচ নিয়ে কথা উঠেছে, বয়স হয়েছে, ভদ্রমহিলার বয়স প্রায় 80-র ওপরে ছাড়া কম না। তা তিনি কারণ নেই অকারণ নেই বাজনা দেখলেই নেচে ওঠে। এটা আবার কি ধরনের একজন বয়স্ক মানুষের মেন্টালিটি কেন থাকবে? তার উত্তরে তোর কমেন্ট বক্সে দেখলাম দু একজন বলেছে যে ভাসানে সন্দীপের মাও নাচে। হ্যাঁ, নাচে তো। ভাসানে ওনাদের মহিলাদের একটা পুজো হয়, সেখানে ধুনুচি নাচ নাচে তো। আর বাড়িতে অনুষ্ঠানে সন্দীপের মা নেচেছে, দেখেছি। আর এই যে মেয়েদের শাড়ি পরলে তার বাঁ দিকের পেটের অংশ বেরিয়ে থাকে, প্রত্যেকের থাকে। সেই জন্যই তো বাড়িতে শাড়ির থেকে নাইটি পরা ভালো, যে অন্তত ওই মেয়েদের পেট বুকের কিছুটা অংশ বেরিয়ে থাকবে না। আর কাজ করতে গেলে না ওগুলো ঠিক থাকে না, ধ্যান থাকে না। আজকে সন্দীপের মা নিজের হাতে সংসারের কত কাজ করে তুই দেখেছিস, কোনো সময় ক্লান্ত হয় না। আজকে ওনাকে দেখলে মনে হয় যে টিন কাজ করতো না, তার প্রমাণ কিন্তু ওনাকে দেখলে মনে হয় যে উনি যদি সত্যি টিন আসার পরে কুড়িয়ে হয়ে যেত, তাহলে ওনার এখন কাজ করতে কষ্ট হতো। ওই যে ধানগুলো বেচে দিয়ে কিন্তু চাল কিনে আনতে পারতো, কিন্তু করেনি। জমির ধান উনি সেদ্ধ করে কত কষ্ট করে, এবং সেই কষ্টের সঙ্গে সবাই মিলে তারা সহযোগিতা করে। ধান সিদ্ধ করতে গেলে সন্দীপকে দেখেছি মায়ের সঙ্গে ধান সেঁকছে। ওর বাবাকে দেখেছি যে সন্দীপের মায়ের গায়ে তাপ লাগছে বলে টিনের একটা ব্যারিকেড দিচ্ছে। এই যে ভালোবাসা, এই সম্পর্কটা তো চোখে বাঁধে না। তুই বারবার বলিস সন্দীপের বাবাকে, সন্দীপের মা, সন্দীপ সম্মান দেয় না। আলাদা ঘরে বয়সজনিত কারণে যদি স্বামী স্ত্রী আলাদা থাকে, ভালোবাসা কি চলে যায়? 40-এর পরে না ভেতরে স্বামী স্ত্রীর মধ্যে ওই সেক্স জিনিসটা থাকে না।
কি থাকে জানিস তো? ভালোবাসা, একে অপরের প্রতি যে ওরা মানে নিজেদের নিঃস্বার্থভাবে একে অপরের পাশে দাঁড়ানোর যে প্রতিশ্রুতি দিয়েছিল, সেই শ্রুতিকে কার্যকারী করার জন্য একে অপরের পাশে থাকে। কেউ কাউকে ছেড়ে যায় না। একে অপরের কষ্ট দেখলে নিজে কষ্ট পায়। সন্দীপের মার গায়ে আগুনের তাপ লাগছে। ওর বাবা কি করবে? ওর বাবা বললেও এখান থেকে সন্দীপের মা উঠবে না, যে আমি করি তুমি সরে যাও, উঠবে না। কারণ সে চায় তার স্বামীর গায়ে ওই তাপটা না লাগুক। তখন সন্দীপের বাবা একটা টিনের প্রোটেকশন এনে, একটা টিন এনে ওখানে সামনে দিয়েছে, যাতে আগুনটা সরাসরি গায়ে না লাগে। এটাই হচ্ছে ভালোবাসা, এটাই ভালোবাসা। শুধু পাশে শুয়ে থাকলে ভালোবাসা হয় না। একই বিছানায় শুলাম আর ঘুম থেকে উঠে স্বামীকে মানে সেই বাড়ির চাকরের মতো ধমকালাম চমকালাম, এটাই ভালোবাসা প্রকাশ পায় না। বুঝতে পারলি? তা এই কথা ভালোবাসা, এই ভিডিও করতে করতে বারবার ফোনে এসে কাটলে মানে মনোযোগও সরে যায়। এই যে ভালোবাসা, তা ভালোবাসা না মানুষকে দেখানো হয় না, বুঝে নিতে হয় যে কার প্রতি কার ভালোবাসা আছে। আমরা ক্যামেরাতে তোকে যতটুকু দেখেছি, তোর বরের সঙ্গে তুই স্বাভাবিকভাবে কথা বলিস না। চা খাবা, দেবো নাকি, এটা করো, কি হচ্ছে, এই ধরনের টোন তোর দেখেছিস, এই ধরনের টোন তোকে দেখেছিস। এটার মধ্যে না কেমন ভালোবাসা আছে জানি না। এই যে টোন, মানে একটা তুই বাড়ির কর্তি, তোর ইনকাম বেশি, এই যে তুই যে তোর বরের থেকে বেশি ইনকাম করছিস, এই যে একটা অহংকার, এটা তোর মধ্যে একদম ফুটে ফুটে ওঠে, সেটা আমরা বুঝতে পারি। তুই যে মানুষকে জ্ঞানগুলো দিস, সেই জ্ঞানগুলো তোর থেকে আমরা কখনো দেখতে পাই না, কখনো দেখতে পাই না। তাই আজকে বলছিস যে ভিডিও করব, 2 বছর আগে থেকে যতগুলো করে রেখেছিস, তাতে কি সব আগের যে তুই অন্যায়গুলো করছিস সেগুলো ঢেকে যাবে? ঢেকে যাবে? তুই নিজেকে পরিবর্তন করেছি বলে বলে গলা ফাটাস। অ্যাকচুয়ালি কি তোর ভেতর থেকে কোনো পরিবর্তন এসেছে? তোর ভাষার মধ্যে কিছুটা শুদ্ধতা এসেছে, কিন্তু তোর ভেতর থেকে মেন্টালিটি তোর পরিবর্তন আসেনি। তুই বলছিস তোর বিরুদ্ধে নাকি মানুষের চক্রান্ত করছে। তুইও তো মানুষের বিরুদ্ধে চক্রান্ত করছিস না? তুই রুমালিকে উত্তেজিত করছিস, কেস করো কেস করো কেস করো। তাহলে তোর বিরুদ্ধে মানুষ উস্কাবে না, এটা তুই ভাবলি কি করে? আর কেউ যদি তোর বিরুদ্ধে উস্কায় তবেই যে তারা কিছু করবে, এটা কিন্তু নয়, এটা নয়। যে যেটা করবে তার ভেতর থেকে করবে, কেউ উস্কানোও লাগে না তার। তোর বিরুদ্ধে যে যেটা করেছে তার ভেতর থেকে করেছে, তার কষ্টের জায়গা থেকে করেছে। একটা মানুষকে বলার একটা লিমিট রাখতে হয়, সেই লিমিটটা না সব সময় তুই ক্রস করে যাস। সেই জায়গাটাই কিন্তু প্রতিবাদটা ছিল আমার। তোর ক্ষতি হোক, তুই শেষ হয়ে যাক, তুই ধ্বংস হয়ে যাক, এটা কখনো চাইনি, এখনো চাই না। আমি চাই তোর ভেতর থেকে পরিবর্তন আসুক। তুই কন্ট্রোভার্সি কর, কিন্তু এমনভাবে করিস না যে কারোর পরিবার ধরে টানিস না। তুই ফেস টু ফেস লড়াই কর, সেটা তুই পারিস না। সব সময় তুই পেছন থেকে আসিস, তার মানে আমাকে জব্দ করার জন্য আমার ফ্যামিলির দিকে তুই টার্গেট করিস। এই জিনিসটাই তোর খারাপ, আর প্রতিবাদটা আমার সেখানে। বন্ধুরা দেখা যাক এই যে আমাদের সন্দীপ আর টিনের যে ডিভোর্স প্লাস সন্তান নিয়ে যে মামলা মোকদ্দমা, এর শেষটা কোথায় গিয়ে দাঁড়ায়। তবে আমি সর্বান্তকরণে চাইব কিষাণু তার নিজের বাড়িতে থাক, আর যতদিন পর্যন্ত সন্দীপ এই ব্যাপারে লড়াই করবে তার পাশে ঢাল হয়ে থাকব। আমি এখনো পর্যন্ত সন্দীপকে মানে ছেড়ে যাওয়ার কথা কখনো ভাবি না, কারণ আমি তেমন দুষ্ট খারাপ জিনিস তার মধ্যে দেখিনি। সন্দীপের পাশে প্রথম থেকে ছিলাম, আছি, থাকবো। টাটা, ভালো থেকো সবাই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণে তোমরা সাবধানে থেকো আমার ভিউয়ার্সদের জন্য।